আসসালামু আলাইকুম সবাইকে। 10 স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর এবং তোমাদের সবার বায়োলজি টিচার। তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে আজকের ক্লাসে জয়েন করেছো, কাইন্ডলি জানিয়ে দাও আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। এবং একই সাথে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কে বাংলাদেশের কোন জায়গা থেকে আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হয়েছো। আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় অণুজীব থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। এই টপিকটা মেইনলি আমরা ম্যালেরিয়ার হেপাটিক সাইজোগনি শিরোনামে পড়লেও এখানে আমরা দুইটা সাব টপিক পড়ব। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং এর আগে আমরা ম্যালেরিয়া যে রোগ আছে তার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিব। আমি জানি এখনই তোমাদের এই প্রি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক, সাইজোগনি এই ওয়ার্ডগুলো সম্পর্কে যতটুকু ধারণা দরকার ওরকম ধারণা নাই। সো আশা করি আমরা যখন এই ক্লাসটা শেষ করব তখন তোমরা মোটামুটি যত বেসিক আছে সব বেসিক তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসে চলে যাই। আচ্ছা, সো তো দেখো একটা জিনিস, আমরা যখন প্রাণীবিজ্ঞান সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো ওখানে তোমরা রুই মাছ পড়বা, ঘাসফড়িং পড়বা এবং কি পড়বা, হাইড্রা পড়বা। এই তিনটার কি করতে হয়, তোমাদেরকে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা জানতে হয়। শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা জানার ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন একটা জীব সম্পর্কে পড়ি সেই জীবটা কি অ্যানিমেলিয়া নাকি প্ল্যান্টি নাকি কি সেটা আমাদের জানা দরকার। এরপর তাকে কিছু ফাইলামে ভাগ করা হয়, তাকে ক্লাসে ভাগ করা হয়, অর্ডারে ভাগ করা হয়, জিনেস ভাগ করা হয়, স্পেসিসে ভাগ করা হয়। প্রত্যেকটার পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে যে ম্যালেরিয়ার এই শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা আছে তোমাদের পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা আসলে এরকম যে তোমাদেরকে অনেক কিছু কিন্তু মুখস্থ করতে হয়, মুখস্থ টাইপের কিছু প্রশ্ন আসে। এইখান থেকে জাস্ট এমসিকিউ আসে। সর্বোচ্চ কি আসতে পারে যে কি স্পেসিস বাংলাদেশে পাওয়া যায়, এটার জিনাস কি, এটা কোন ফ্যামিলি থেকে আসছে, অর্ডার, হিমোস্পোরিডা কেন, এরপর হচ্ছে প্রোটিস্টা কেন, প্রোটোজোয়া কেন, পরজীবী কেন, এগুলো তো আমরা সবাই জানি। সো তোমাদের অ্যাকচুয়ালি এই অংশটা থেকে কি আসে, এমসিকিউ আসে যে তার কিংডম কি, সাব কিংডম কি, ফাইলাম কি, সাব ফাইলাম কি, এই বিষয়গুলা। সো এটা জাস্ট এমসিকিউর জন্য পড়া লাগে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, এখানে একটা কথা বলা হয়েছে প্লাজমোডিয়াম গণের। তাইলে দেখো এই যে প্লাজমোডিয়াম গণ, আমরা জানি জিনাস মানে গণ, তার কয়েকটা স্পেসিস আছে, মোটামুটি হচ্ছে 60টা স্পেসিস আছে। কিন্তু এরা সবাই মানুষের শরীরে রোগ সৃষ্টি করে না, শুধুমাত্র 4টা প্রজাতি। তোমরা যদি এমবিবিএস পড়াশোনা করো তখন দেখবা 5টা প্রজাতি, বাট আপাতত দেখো 4টা প্রজাতি। কি ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম এবং ম্যালারি। এই 4টা প্রজাতি হচ্ছে মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। সো এই কারণে আমরা হচ্ছে বাকি 60টা যেগুলো অন্যান্য জীবের রোগ সৃষ্টি করে তাদের সম্পর্কে পড়াশোনা করছি না। আমরা যেহেতু মানুষের রোগ বালাই নিয়ে আলোচনা করি, তো এই কারণে হচ্ছে শুধুমাত্র এই 4টা প্রজাতি নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ চলে গেল। এখন একটা জিনিস খেয়াল করো, এই ম্যালেরিয়া থেকে যদি কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা যে কোনো বোর্ড পরীক্ষা হতে পারে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হতে পারে, সেইটার আসে হচ্ছে এই ছকটা। আমরা অলরেডি পড়েছি 4টা প্রজাতি হচ্ছে মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, 4টা প্রজাতি যদি রোগ সৃষ্টি করে, 4টা ভিন্ন ভিন্ন রোগ তৈরি করবে, তাহলে আমাদেরকে সেই রোগের নামটা জানতে হবে যে কোন প্রজাতি কি রোগ তৈরি করে, সেই প্রজাতি কোন অঞ্চলে রোগ তৈরি করে। বিষয়টা এরকম, ধরো একটা প্রজাতি, এই প্রজাতিটা অনেক ঠান্ডা আবহাওয়া পছন্দ করে, সো যে অংশটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল সেখানে কিন্তু সে ওরকম রোগ সৃষ্টি করতে পারবে না। আবার একটা প্রজাতি সে হচ্ছে গরমকাল পছন্দ করে, সেও তেমনি ঠান্ডা জায়গায় রোগ সৃষ্টি করতে পারবে না। সো বিষয়টা আমাদেরকে এইগুলো কিন্তু জানতে হয় যে কোনটা প্রভাবিত হতে পারে, কোনটা বিস্তার করতে পারে, সেটাকে প্রতিরোধে কি করতে পারি, এই বিষয়গুলো জানার জন্য আমাদের এই বিস্তৃতিটা জানতে হয়।
এবং আরেকটা জিনিস হচ্ছে জ্বরের প্রকৃতি। তোমাদেরকে আমি ডেঙ্গু জ্বর সম্পর্কে যখন পড়িয়েছিলাম, খেয়াল করে বলো তো ডেঙ্গু জ্বরের প্রকৃতিকে আমরা কি বলেছিলাম? ডেঙ্গু জ্বরের প্রকৃতিকে আমরা বলি হচ্ছে কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার মানে হচ্ছে ডেঙ্গুর জ্বর টানা থাকে এবং যখনই ওষুধ খাওয়া হয় তখনই হচ্ছে ডেঙ্গু জ্বরটা কমে। বাট ম্যালেরিয়ার ক্ষেত্রে হয় দেখো যে 36 থেকে 48 ঘন্টা পর পর অথবা 48 ঘন্টা পর পর অথবা 72 ঘন্টা পর পর, মানে একদিন জ্বর থাকে, মাঝখানে ভালো, আবার জ্বর আসে। তার মানে একটা সাইক্লিক বা পর্যায়বৃত্ত গতিতে জ্বর হয়। সো এই কারণে জ্বরের গতিটা মানে কয়দিন পর জ্বর আসছে এটাও কিন্তু আমাদের জানাটা জরুরি। তাহলে দেখো এখানে একটা প্রজাতি আছে যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এইটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, অর্থাৎ আমাদের দেশীয় অঞ্চলেও কিন্তু এইটা মানে প্রচলিত আছে এবং এই রোগকে বলা হয় ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। আমি যদি একটু ম্যালিগনেন্ট শব্দটাতে আসি, নর্মালি যখন আমরা এমবিবিএস এ প্যাথোলজি পড়ি তখন হচ্ছে ম্যালিগনেন্সি বলতে ক্যান্সারকে বোঝায়। সো এই ম্যালেরিয়াকে কেন ম্যালিগনেন্ট বলা হচ্ছে? সো তোমরা বুঝতেই পারছো ক্যান্সার যেরকম ভয়াবহ, তাহলে ম্যালিগনেন্ট শব্দটার সাথেও ভয়াবহতা প্রচলিত আছে। এই যে ফ্যালসিপেরিয়াম যে প্রজাতিটা আছে, যত 4 ধরনের প্রজাতি আছে তার মধ্যে সব থেকে ভয়াবহ হচ্ছে এই ফ্যালসিপেরাম প্রজাতি। এবং এই জিনিসটা কি করে? আমাদের মস্তিষ্কে সেরিব্রাল ম্যালেরিয়া তৈরি করে। সো এই কারণে এটা সব থেকে ভয়ঙ্কর, এটা সব থেকে বেশি ক্ষতি করে, এই কারণে এটাকে হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলা হয়। এরপর দেখো 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। ঠিক আছে, তাহলে আমরা জ্বরের প্রকৃতিটাও জেনে গেলাম। এরপর দেখো প্লাজমোডিয়াম ওভালি, এটাও হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় থাকে। একটা মজার বিষয় দেখো, আগের জনকে আমরা ম্যালিগনেন্ট বলেছি। কেন ম্যালিগনেন্ট বলেছি? কারণ সে ছিল অনেক ভয়াবহ। বাট তার তুলনায় ওভালি যে রোগটা তৈরি করে এটা অত বেশি ভয়াবহ না। সো আমরা যদি বলি যে অল্প ভয়াবহ, মৃদু ভয়াবহ, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? মাইল্ড বলতে পারি। আচ্ছা, আরেকটা টপিক এখানে একটু দেখো, টার্সিয়ান কথাটা বলা হয়েছে। টার্সিয়ান নামটা কেন আসছে? তুমি যদি খেয়াল করো, ধরো আজকে আমার জ্বর হয়েছে, 48 ঘন্টা পর আবার জ্বর, তাহলে দেখো আমার মাঝখানে একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিনে আবার জ্বর, তাই না? যে 3 নাম্বার দিনে জ্বর, যেহেতু এখানে প্রতি 3 দিন পর পর জ্বর হয়, তাই তো আমরা 3কে কি দিয়ে প্রকাশ করি? টার্সিয়ান দিয়ে প্রকাশ করি। যেহেতু এখানে প্রতি 3 দিন পর পর মানে প্রতি 3 দিনে জ্বর আসে, তাই এটাকে বলা হয় টার্সিয়ান। তাহলে তোমাদেরকে প্রত্যেকটা টার্ম অনুযায়ী জানতে হবে কেন এটার নাম টার্সিয়ান হয়েছে, কারণ এখানে 48 ঘন্টা পর পর জ্বর হয়। আচ্ছা, সো এখানে দেখো ভাইভেক্সটা কোথায় থাকে? ভাইভেক্সটা হচ্ছে এখানে। আচ্ছা, এটাকে বলা হয় বিনাইন। বিনাইন কেন বলা হয়? কারণ ম্যালিগনেন্ট এবং মাইল্ডের মাঝখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বিনাইন, মানে এটা অত বেশি ভয়াবহ না। এবং টার্সিয়ান কেন লেখা আছে সেটা অবশ্যই আগের ব্যাখ্যা থেকে বুঝতে পেরেছো। যেহেতু এখানে প্রতি 3য় দিনে জ্বর হয়, 48 ঘন্টা পর পর জ্বর হয়, তাই এটাকে টার্সিয়ান ম্যালেরিয়া বলা হয়। এরপর দেখো প্লাজমোডিয়াম ম্যালারি, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ, মানে যেখানে খুব বেশি শীতও না খুব বেশি ঠান্ডাও না, ওই এলাকায় যায় এবং এটাকে বলা হয় কোয়ার্টান। তাহলে ওই ব্যাখ্যা থেকে হিসাব করতে পারবা 72 ঘন্টা পর পর, তার মানে আজকে জ্বর, মাঝখানে একদিন ভালো, 2 দিন ভালো, 3 দিন ভালো, আবার 4 নাম্বার দিন জ্বর। তাহলে আমরা যেরকম 3কে টার্সিয়ান দিয়ে প্রকাশ করি, 4কে প্রকাশ করি কোয়ার্টার্ন দিয়ে, সো সেইখান থেকে এটার নাম হয়ে গেছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। সো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে টার্সিয়ান ম্যালেরিয়ায় কয়দিন পর জ্বর আসে, অ্যান্সার হচ্ছে 48 ঘন্টা পর পর। কোয়ার্টার্ন ম্যালেরিয়ায় কয়দিন পর পর জ্বর আসে, অ্যান্সার হচ্ছে 72 ঘন্টা পর পর। কোনটা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, কোনটা বিনাইন ম্যালেরিয়া, কোনটা মৃদু ম্যালেরিয়া, এগুলো তোমাদেরকে জানতে হবে। সো আশা করি এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে তোমার অনেক এমসিকিউ আসে, আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, সো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপু ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া কি?
তাই না? এটা অনেকের মনেই প্রশ্ন আসে। তাহলে দেখো ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকি বাহিত। তাহলে তোমরা অনেক সময় বলো যে আমাকে মশা কামড়াচ্ছে, বাট অ্যান্সারটা হচ্ছে আমাকে কখনো মশা কামড়ায় না। মশা হচ্ছে নর্মালি গাছপালা খেয়ে জীবন ধারণ করে, আমাদেরকে কামড়ায় হচ্ছে মহিলা মশা, ঠিক আছে? পুরুষ মশকি বাহিত এক ধরনের জ্বর রোগ। কারণ ম্যালেরিয়া মানেই হচ্ছে তোমার অবশ্যই জ্বর আসবে। প্রোটিস্টা জগৎ আমরা পড়েছি, তার প্রোটোজোয়া উপজগতের এপিকমপ্লেক্সাতে প্লাজমোডিয়ামের 60টি প্রজাতি আছে এবং এর মধ্যে 4টা হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে, আমরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, এখন একটা জিনিস একটু বলে ফেলি। তোমাদেরকে আমি যখন ডেঙ্গু পড়িয়েছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে ডেঙ্গু যে ভাইরাসটা আছে সে আক্রমণ করে হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেটের উপর। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে রক্ত পড়া বা হিমোরেজ জাতীয় অনেক প্রবলেম দেখা যায়। বাট এই যে তোমার ম্যালেরিয়া পরজীবীটা আছে সে আক্রমণ করে হচ্ছে লোহিত রক্তকণিকার উপর। এবং তোমরা জানো যে আমাদের শরীরে যে স্বাভাবিক লোহিত রক্তকণিকার পরিমাণ আছে তার থেকে যদি কমে যায়, এর ফলে যে অসুবিধা হয় তাকে আমরা বলি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। আচ্ছা, একটা কথা না আগে প্রচলিত ছিল যে তোমরা অনেকে অ্যানিমিয়াকে রক্ত শূন্যতা বলতা। বিষয়টা খেয়াল করো, রক্ত শূন্যতা এবং স্বল্পতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শূন্যতা মানে হচ্ছে একেবারে জিরো, দেখো একেবারে জিরো হলে তো মানুষটা মরেই যাবে। আর স্বল্পতা মানে হচ্ছে কি যে যতটুকু থাকা দরকার তার থেকে অল্প আছে, তার থেকে কম আছে। সো এই বিষয়টা হবে রক্ত স্বল্পতা, ঠিক আছে? এবং এখানে আমরা অলরেডি পড়ে ফেলেছি, এখানে কি হয় নির্দিষ্ট সময় পর পর এখানে কাঁপুনি সহ জ্বর আসে। তাহলে তোমাকে যখন দুইটা জ্বরের কথা বলা হবে, এক পাশে থাকবে ডেঙ্গু, এক পাশে থাকবে ম্যালেরিয়া, তোমাকে স্টেম দেখে বুঝতে হবে। যদি বলে টানা জ্বর ডেঙ্গু, যদি বলে নির্দিষ্ট সময় পর পর জ্বর তাহলে ম্যালেরিয়া। যদি বলে এখানে তোমার কি হয় প্লাটিলেট ধ্বংসপ্রাপ্ত হয়, এখানে তোমার অনুচক্রিকা ধ্বংসপ্রাপ্ত হয়, এখানে তোমার রক্ত পড়তে থাকে, রক্ত জমাট বাঁধে না, তাহলে অ্যান্সার হচ্ছে ডেঙ্গু। আর যদি বলে এখানে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়, এখানে লিভার ক্ষতিগ্রস্ত হয়, এখানে তোমার হচ্ছে রক্ত স্বল্পতা দেখা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কি এই ম্যালেরিয়া। আশা করি ডেঙ্গু ভার্সেস ম্যালেরিয়া এই পোর্শনটা সবার ক্লিয়ার হয়েছে। আমাকে তবু একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলে ফেলি যে আমাদের এখানে আমরা এতক্ষণ পরজীবীটার কথা পড়েছিলাম যে ম্যালেরিয়া পরজীবী, প্লাজমোডিয়াম পরজীবী কি করে। সো তোমরা এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে আপু তাহলে কেন মশকি কামড়াইলে আমাদের জ্বর হয়? বিষয়টা হচ্ছে এখানে মশকির রোল কি? মশকির রোল হচ্ছে সে এখানে ভেক্টর হিসেবে কাজ করে। খেয়াল করো আমাদের এখানে 113টা এই মশকি বের করা হয়েছে যারা হচ্ছে কি করে ভেক্টর হিসেবে কাজ করে। এর মধ্যে অ্যানোফিলিসের 7টা প্রজাতি হচ্ছে ভেক্টর হিসেবে কাজ করে। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ ভেক্টর? মাথায় রাখো আমরা ফিজিক্সে ভেক্টর সম্পর্কে অনেক কিছু পড়লেও বায়োলজিতে কিন্তু ভেক্টর ওয়ার্ডটা কিছুটা ভিন্ন। এখানে ভেক্টর মানে হচ্ছে যে রোগটা বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়। তোমরা যদি সিচুয়েশনটা চিন্তা করো, ধরো এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, একজন হচ্ছে তোমার ম্যালেরিয়া আক্রান্ত, তাহলে সে কিন্তু আরেকজনকে গিয়ে কামড়াবে না। সো কি করবে মশা? কি করবে একটা মশা যখন তারকে মানে অসুস্থ মানুষকে কামড়াবে, কামড়িয়ে সে যখন অসুস্থ মানুষকে গিয়ে কামড়াবে তখন দেখা যাবে রোগটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো এখানে মশকির রোল হচ্ছে সে রোগটাকে নিজের শরীরে বহন করবে এবং রোগটাকে ছড়িয়ে দিবে, ঠিক আছে? তাহলে তাকে বলা হবে ভেক্টর। এবং এখানে বিভিন্ন ভেক্টরের নাম বলা হয়েছে, 7টা ভেক্টরের নাম খুব বেশি আসে না, বাট তোমাদের যদি পড়তে ইচ্ছা করে তাহলে পড়তে পারো। তাহলে এই ভেক্টর বিষয়টা ক্লিয়ার কিনা বা ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রে মশকির রোলটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? এখন এখানে কিছু এমসিকিউ টাইপের আসছে যেটা অনেক প্রাচীন একটা রোগ ছিল। কেন প্রাচীন? এই যে দেখো এখানে খ্রিস্টপূর্ব মানে অনেক আগে থেকেই হচ্ছে এটাকে পর্যাবৃত্ত জ্বর বলা হয়। কেন পর্যাবৃত্ত বা পিরিয়ডিক ফিভার বলা হয় তোমরা আশা করি অলরেডি ক্লিয়ার, যেটা কয়েকদিন পর পর জ্বর আসে, 48 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা। এবং রোমান সাম্রাজ্যের অনেকেই হচ্ছে এই জ্বর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল দেখে এটাকে অনেক সময় রোমান জ্বর হিসেবেও আখ্যায়িত করা হয়।
আচ্ছা, এরপর দেখো মধ্যযুগে এটাকে জলাজ্বর বলা হয়। বিজ্ঞানী টর্টি হচ্ছে এই রোগটার নাম ম্যালেরিয়া করেন। ম্যালেরিয়া কেন করা হয়েছে? ম্যাল শব্দটার অর্থ দূষিত, আর এরিয়া অর্থ এয়ার বা বায়ু। সো একটা জিনিস খেয়াল করো, আগে দেখ আমরা জানি যে বন জঙ্গলে হচ্ছে অনেক মশা থাকে। সো একটা গ্রুপ ধরো বন জঙ্গলে ঘুরতে গেল, সো তখন তো তাদেরকে মশা কামড়িয়েছে, তাদের তো এত সেন্স নাই। তারা যখন বাড়িতে ফিরে এলো তখন দেখা গেল যে তারা অসুস্থ হয়ে গেছে। এখন তাদেরকে তো তাদের দৃশ্যমান অবস্থায় কোনো মানে পশু পাখি এসে কামড়ায় নেই, ঠিক আছে? মশার কামড়কে তো আমরা এত গুরুত্ব দেই না। সো তাদের তখন মনে হলো যে না, ওই জঙ্গলে মনে হয় কোনো না কোনো একটা খারাপ বায়ু আছে, যেই বায়ু লেগে হচ্ছে আমরা অসুস্থ হয়ে গেলাম। সো ওইখান থেকে এই রোগের নামকরণ হয়েছে ম্যালেরিয়া। মানে তাদের ধারণা ছিল যে দূষিত বায়ুর প্রভাবে হচ্ছে এই রোগ সৃষ্টি হয়। সো এই জিনিসটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আমি চেষ্টা করছি গল্পের মাধ্যমে বা সংক্ষেপে যত সুন্দর করে এটা তোমাদেরকে বোঝানো যায়, ঠিক আছে? সো এখানে হচ্ছে দেখো, এখানে একজন ফরাসি ডাক্তার ছিল ল্যাভেরান। সে রক্তের লোহিত রক্তকণিকায় হচ্ছে একে আবিষ্কার করেছেন এবং এর ফলে সে ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, এরপর হচ্ছে রোনাল্ড রস অনেক কিছু আবিষ্কার করে ফেলেছেন, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আরেকজন বিজ্ঞানী হচ্ছে যকৃতে এবং হচ্ছে তার জীবন চক্রটা বর্ণনা করেন। অনেকে হচ্ছে নির্মূলকরণ পদ্ধতি, সোয়াট ব্রুস, ঠিক আছে? আমরা রবার্ট ব্রুস না, সোয়াট ব্রুস হচ্ছে যে এটা নির্মূল কিভাবে করা হয় সেই নিয়ে কাজ করা হয়। এরপরে হচ্ছে গার্নহাম কি করলো, এদের প্রজাতির তালিকা প্রকাশ করলো। তার মানে বিজ্ঞানীদের অনেক অবদান আছে। এগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে জানতে হবে এমসিকিউ সলভ করার জন্য বা এমসিকিউ পারার জন্য। কারণ আমাদের টিচারদের কথা হচ্ছে ওই বিজ্ঞানীরা এত কষ্ট করে এত কিছু আবিষ্কার করেছে। সো তোমাদের এটা নৈতিক দায়িত্ব তাদের অবদানকে স্বীকার করা। সো আপুকে একটু বলে দাও যে তোমাদেরকে এতক্ষণ ধরে যা কিছু পড়িয়েছি ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন খেয়াল করো, অলরেডি আমরা পড়ে ফেলেছি যে ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী। যেহেতু সে একটা পরজীবী নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট না, সে ডিপেন্ডেন্ট, সে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে সেই কারণেই তার নাম হয়েছে পরজীবী। এবং সে কি? অন্তঃকোষীয়, মানে সে কোষের ভেতরে থাকে। অন্তঃকোষীয় মানে কোষের ভেতরে থাকে। রক্ত পরিজীবী মানে সে রক্তেও থাকে। আমরা অলরেডি জানি যে সে লোহিত রক্তকণিকায় আক্রমণ করে, যেহেতু রক্তের একটি উপাদানে থাকে, তাই এটাকে বলা হয় রক্ত পরজীবী। এবং তার মানুষের শরীরে আমাদের যেরকম থাকে না যে একটা বাসায় গেলে 2-3টা জায়গা থাকে, এই জায়গাগুলো আমার ফেভারিট, আমরা ওই জায়গায় বেশি বেশি টাইম স্পেন্ড করি, ঠিক তেমনি ভাবে এরও প্রিয় হচ্ছে একটা মানুষের যকৃৎ আর লোহিত রক্তকণিকা। এবং মশকির পেটে যখন থাকে তার পৌষ্টিক নালী এবং লালা গ্রন্থি। সো বুঝতেই পারছো, তুমি যদি একটা মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় তার যকৃৎ এবং লোহিত রক্তকণিকা এদেরকে পাবা, আর মশককে যদি নাও তার পৌষ্টিক নালী মানে খাদ্য নালী এবং লালা গ্রন্থিতে এদেরকে পাবা। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। এরপর খেয়াল করো ম্যালেরিয়া রোগের লক্ষণ। সো একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বলে ফেলেছি যে কোনো স্বাভাবিক মানুষ যখন একটা রোগে আক্রান্ত হয়, এই রোগটা মানুষের শরীরে ঢোকার সাথে সাথেই কিন্তু সব লক্ষণ প্রকাশ করে না। লক্ষণ প্রকাশ করতে মানে সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে লক্ষণ প্রকাশ করতে তার কিছু সময় লাগে। এই সময়কে বলা হয় হচ্ছে সুপ্তাবস্থা। তাহলে খেয়াল করে দেখো, রোগ সংক্রমণের মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ লাগে তার লক্ষণগুলা প্রকাশ পেতে। এবং লক্ষণকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হয় হচ্ছে রোগের প্রাথমিক পর্যায়। খেয়াল করে দেখো প্রাথমিক পর্যায়ে কি হয়। আমরা জানি যে যখন আমরা অসুস্থ হয়, যে কোনো অসুখ বিসুখেই এরকম কিছু সিমটমস দেখা যায়, যে বমি বমি ভাব লাগে, খাইতে ইচ্ছা করে না, ঘুম হয় না, পায়খানা হয় না, খাবারে অনীহা মানে ধুর ভালো লাগছে না, খাবো না। এরপর ধরো মাথা ব্যথা করে, অস্থি সন্ধিতে ব্যথা, পেশির ব্যথা, শীত ভাব, সব হচ্ছে কি একটা মানে স্বাভাবিক মানুষের শরীর ধরে নেয় যে কোনো না কোনো একটা ঘাপলা হয়েছে, সেই সব কাহিনী শুরু করে। এরপর দেখো মাধ্যমিক পর্যায়ে কি হয়।
কাঁপুনি দিয়ে, প্রচন্ড কাঁপুনি দিয়ে 48 ঘন্টা পর পর, এটা 36 ঘন্টা হতে পারে, 48 ঘন্টা হতে পারে, 72 ঘন্টা হতে পারে, প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন সময়ে জ্বর আসে। এবং জ্বরগুলো কিন্তু উচ্চ তাপমাত্রার হয়। আমরা দেখি যে ডেঙ্গুতে সম্ভবত 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যায়, বাট এখানে 104 থেকে 106 পর্যন্ত যায়। এবং এই জিনিসটা ফারেনহাইট ওয়ার্ডটা একটু খেয়াল করো, তোমরা অনেকে এটা ভুলে সেন্টিগ্রেড দিয়ে পুরাটাই কেটে ফেলো। আচ্ছা, এরপর দেখো কয়েক ঘন্টা পর পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। ডেঙ্গুতে কিন্তু এরকম কয়েক ঘন্টা পর পর ঘাম দিয়ে জ্বর ছাড়ে না, ডেঙ্গুর জ্বর কিন্তু টানা থাকে এবং জ্বরের প্রকোপ পূর্বাহ্নে বা অপরাহ্নে হয় এবং জ্বর প্রতি 2 থেকে 3 দিন পর পর হয়, ওই যে 48 ঘন্টা বা 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাইলে দেখো মাধ্যমিক পর্যায়ে হচ্ছে আমরা মোটামুটি জ্বর সম্পর্কে জানলাম। সো এখন তোমরা দেখবা যে জ্বর কিভাবে আসে। প্রথমে জ্বর আসার আগে হচ্ছে 20 থেকে 1 ঘন্টা সময় আমার খুব ঠান্ডা লাগছে, মানে এখন শরীরের টেম্পারেচার নর্মাল বাট খুব শীত শীত লাগছে। এরপর কি হলো, আমার জ্বর আসলো। জ্বর কতক্ষণ থাকবে? 2 থেকে 4 ঘন্টা থাকবে। এবং বললাম ঘাম দিয়ে জ্বর হয়, তাহলে জ্বর আসার পর 2 থেকে 3 ঘন্টা হচ্ছে ঘাম ঘাম অবস্থা হয় এবং এরপরে জ্বর চলে যায়। আচ্ছা, এরপর খেয়াল করো আমরা প্রাথমিক পর্যায়ে পড়লাম, যেই পর্যায়ে হচ্ছে তেমন কোনো লক্ষণ প্রকাশ করা হয় না, নর্মাল ভ্যাক সিমটমস। সেকেন্ড ধাপে হচ্ছে আমরা জ্বর সম্পর্কে জানলাম। এখন ধরো একটা মানুষের ম্যালেরিয়া জ্বর হয়েছে কিন্তু সে কোনো ধরনের ট্রিটমেন্ট নিল না, এখন তার কি সমস্যা হবে? এখন এই পর্যায়ে হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা জটিলতাগুলা সৃষ্টি হবে। কি কি জটিলতা খেয়াল করে দেখো। আমি যদি একটু বলি, আমাদের যে লিভার আছে, ঠিক আছে, সেই লিভারকে ওরা কি করে জানো? লিভারের যে সেল আছে হেপাটোসাইট, সেইটার ভিতরে ঢুকে আক্রমণ করে সেটাকে ঠুস করে ফাটাই ফেলে। তাহলে খেয়াল হয় কি যে এই ধরো এটা একটা লিভার, এখানে সেলগুলো যখন আস্তে আস্তে ফেটে যায় সেখানে ইনফ্ল্যামেশন হয়, লিভারটা ফুলে বড় হয়ে যায়, ঠিক আছে। এবং প্লিহা, স্প্লিন, তোমরা সবাই জানো প্লিহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান, ঠিক আছে। প্লিহা হচ্ছে আরবিসির গ্রেভইয়ার্ড, আরবিসি এর কবরস্থান। তাইলে খেয়াল করো, যদি অনেক বেশি আরবিসি ভাঙে তাহলে সবগুলা মৃত আরবিসি কোথায় যাবে? অবশ্যই তোমার প্লিহাতে জমা হবে। তাহলে একদিকে তোমার যকৃৎ ফেটে ঠুস করে বড় হয়ে গেল, একদিকে হচ্ছে আরবিসির কবর জমে প্লিহা বড় হয়ে গেল। তাহলে খেয়াল করো, এখানে রোগীর যকৃৎ এবং প্লিহা অস্বাভাবিকভাবে স্ফীত বা বড় হবে। আমরা ডাক্তাররা যখন একটা মানুষকে পরীক্ষা করি, এই ডান দিকে হচ্ছে তোমার লিভার এবং এই পাশে হচ্ছে স্প্লিন, স্বাভাবিক অবস্থায় হাতে পাই না, বাট কোনো মানুষের যদি ম্যালেরিয়া হয় আমরা হাত দিলে হচ্ছে লিভার এবং স্প্লিন পেয়ে যায়, ঠিক আছে। এরপর খেয়াল করো, দেখো একে তো এই ম্যালেরিয়া জীবাণু হচ্ছে তোমার কি করলো? আরবিসি ধ্বংস করে দিল। এর পাশাপাশি হচ্ছে প্লিহা থেকে লাইসোলেসিথিন নামের একটা পদার্থ নিঃসৃত হয়, যা হচ্ছে আরো বেশি বেশি করে আরবিসি ধ্বংস করে, মানে মরার উপর খাড়ার ঘা, ঠিক আছে। এরপর দেখো, যেহেতু লিভারের সাথে আমরা জানি লিভার কি করে? পিত্তরস তৈরি করে, সেই পিত্তরস হচ্ছে পরিপাকে হেল্প করে, লিভার আরো অনেক কিছুতে হেল্প করে। সো খাবার যেহেতু পরিপাক হয় না, খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটে। এরপর খেয়াল করো, হিমোলাইসিন নামের আরেকটা অ্যান্টিবডি তৈরি করে, যেটা লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং দেখা যায় রোগীর রক্ত স্বল্পতা থেকে ধীরে ধীরে সে মারা যায়। তো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে কেন ম্যালেরিয়া পরজীবীর আক্রান্ত মানুষের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা যায়। আমরা 3টা কারণ পড়ে ফেলেছি, সরাসরি আরবিসিকে আক্রমণ, লাইসোলেসিথিনের কথাও পড়েছি, হিমোলাইসিনের কথাও পড়েছি। সো এই 3টা পয়েন্ট দিলেই আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র, ঠিক আছে। জীবন চক্র বিষয়টা কি? আমরা দেখবা মাঝে মাঝে টিভিতে বিভিন্ন অ্যাড দেখে, একটা পিচ্চি পা থেকে ধীরে 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 কিভাবে বড় হলো। তাহলে খেয়াল করো, একটা জীব জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পর হচ্ছে সে বৃদ্ধি পাবে, তার বিকাশ হবে, সে আবার সংখ্যা বৃদ্ধি করবে। তার মানে একটা জীবের শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইফ সাইকেলটা চলতে থাকবে। সো এই যে সে শুরু থেকে কোথায় কোথায় কিভাবে কিভাবে গেল, এইটা যে সাইকেলের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব তাকে বলা হয় হচ্ছে জীবন চক্র বা লাইফ
সাইকেল। এবং খেয়াল করো প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্র সম্পূর্ণ করতে দুইটা ভিন্ন পোষকের প্রয়োজন হয়। তাহলে পোষক বলতে বিষয়টা কি? পোষক হচ্ছে তাকে সে পুষে, তাকে সে তার বডিতে ধারণ করে, তাকে সে বড় হইতে দেয় শরীরে, মানে পাল পুস্কার বড় করে। ঠিক আছে, তাহলে কয়টা পোষক দরকার? দুইটা পোষক দরকার। একটা পোষক হচ্ছে মানুষ, আরেকটা পোষক হচ্ছে মশকি। তাহলে এখন একটা জিনিস যদি খেয়াল করে দেখো, আমরা একটু বলি প্লাজমোডিয়াম পরজীবীর হচ্ছে দুই ধরনের জনন হয়। একটা হচ্ছে তোমার অযৌন জনন, আরেকটা হচ্ছে তোমার যৌন জনন। একটা মজার কথা একটু বলে ফেলি, মানুষের শরীরে সে তার অযৌন জনন সম্পূর্ণ করে। ঠিক আছে, এবং যেহেতু এখানে সে তার অযৌন জনন সম্পূর্ণ করে, এখানে এই ক্ষেত্রে মানুষকে বলা হয় ম্যালেরিয়া পরজীবীর মাধ্যমিক পোষক বা ইন্টারমিডিয়েট হোস্ট। আচ্ছা, এবং মশকির শরীরে সে তার যৌন জনন সম্পন্ন করে এবং এই জন্য মশকিকে বলা হয় তার নির্দিষ্ট পোষক। একটা জিনিস একটু খেয়াল করো, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে মানুষকে কেন ইন্টারমিডিয়েট হোস্ট বা মাধ্যমিক পোষক বলা হয় এবং মশকিকে কেন নির্দিষ্ট পোষক বলা হয়। যে কোনো ক্ষেত্রে যে মানে আমরা জানি অযৌন জনন এবং যৌন জননের মধ্যে কোন জননটি ইম্পর্টেন্ট? যৌন জননটি বেশি ইম্পর্টেন্ট, অযৌন জননটা কম ইম্পর্টেন্ট। সো যেই পরজীবী একটা হোস্টের শরীরে গিয়ে যৌন জনন সম্পন্ন করবে তাকে সবসময় ডেফিনিটিভ হোস্ট বলা হয়। আচ্ছা, এরপর তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে কেন দুইটা পোষক দরকার। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে একটা মশকির শরীরের ভেতরেই যদি সে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতো, একটা মশকি গিয়ে তো আরেকটা মশকিকে কামড়াইতো না, যেহেতু সেটা পৌষ্টিক এবং লালা গ্রন্থিতে অবস্থান করে, সো তাদের মধ্যে সংক্রমণ বা ট্রান্সমিশন হতো না। আর যেহেতু এখানে মানুষ এবং মশকি দুইটাই হোস্ট হিসেবে কাজ করে, এখানে তাদের রোগ ছড়ানোটা অনেক সহজ। এবং একই সাথে তোমরা জানো কিনা জানি না, কোভিডের ক্ষেত্রে হয়েছে কি যে একটা মানুষ থেকে বা একটা জীব থেকে আরেকটা জীবে ছড়াতে ছড়াতে তাদের মধ্যে অনেক মিউটেশন হয়ে গেছিল, অনেক পরিবর্তন হয়ে গেছিল। এর ফলে তারা কিন্তু আরো বেশি মানে শক্তিশালী হয়ে গেছিল কোভিড ভাইরাস। ঠিক তেমনি ভাবে যে কোনো একটা জীব যখন একটা বডি থেকে আরেকটা বডিতে, মানে সে যত বেশি ট্রান্সমিশন হবে তার, সে তত বেশি শক্তিশালী হবে, সে তত বেশি অভিযোজন ক্ষমতা সম্পন্ন হবে এবং আমাদের জন্য সে তত বেশি ভয়ঙ্কর হবে। বলতে পারো আমাদের জন্য খারাপ হইলো, এদের জন্য জীবনী শক্তি বাড়িয়ে দিয়েছে, অভিযোজন ক্ষমতা সম্পন্ন করেছে এবং তার লাইফটাকে স্প্রেড করেছে। সো এই সকল কারণেই তার দুইটা পোষকের প্রয়োজন ছিল। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের কিসে আসে? ক্ষয়ের জন্য আসে। ঠিক তেমনি ভাবে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ক্ষয়ের জন্য আসে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে ম্যালেরিয়া পরজীবী ক্ষেত্রে শুধুমাত্র স্ত্রী মশকি কেন হচ্ছে রোগ ছড়ায়? আমি আগেই বলেছি স্ত্রী মশকির পেটের ভেতর কি থাকে? তার ডিমগুলা থাকে। এই ডিমগুলাকে পরিস্ফুটনের কারণে তার উৎস রক্ত বিশিষ্ট প্রাণীর রক্তের প্রয়োজন হয়। সো এই কারণে সে অ্যাকচুয়ালি কারণ জীবনের মায়া অবশ্যই ত্যাগ করে। তোমার শরীরে যদি একটা মশা কামড়ায়, তুমি ঠাস করে তাকে পিটাইলা, তার এটা তো তার লাইফটাকে রিস্কে ফেলা হয়। সে তার জীবনের মায়া ত্যাগ করে হচ্ছে সে কি করে? সে হচ্ছে মানুষকে কামড়ায় শুধুমাত্র তার ডিমটাকে পরিস্ফুটন করার জন্য। ঠিক আছে, আর বাবাদের এত টেনশন নাই, তারা হচ্ছে বাইরে বাইরে খেয়ে দিয়ে বেড়ায়। আচ্ছা, সো এরপর খেয়াল করো আরো প্রশ্ন আসতে পারে, আচ্ছা আপু তাহলে শুধুমাত্র অ্যানোফিলিস মশকি কেন রোগটা ছড়ায়? পৃথিবীতে তো হাজার হাজার মশকি আছে, অ্যাডিস মশকি আছে যেটা ডেঙ্গু ছড়ায়, কিউলেক্স আছে গোত ছড়ায়, তাহলে কেন অ্যানোফিলিসটাই হচ্ছে এটাকে ছড়ায়? নর্মালি হচ্ছে ওই যে পরজীবীগুলো আছে ম্যালেরিয়া পরজীবী, সেইটাকে বাকিরা কি করে? হজম করে ফেলে, ধ্বংস করে ফেলে। বাট এই অ্যানোফিলিস মশকি আছে যে তার বডিটা একদম পেলে পুষে বড় করে। সো এই কারণে হচ্ছে এদের অ্যানোফিলিস মশকি দরকার। আচ্ছা, এখন একটা কথা একটু বলে ফেলি, এতক্ষণ ধরে যা কিছু পড়লাম এটা কিন্তু আমাদের আজকের সাব টপিক। মেইন টপিক হচ্ছে এইটা যে ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের ধাপসমূহ। আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি যে তার কয়টা পোষক থাকে? দুইটা পোষক থাকে, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মশকি। মানুষের শরীরে হচ্ছে অযৌন জনন সম্পন্ন হয় আর মশকির দেহে হচ্ছে যৌন জনন সম্পন্ন হয়।
আজকের ক্লাসে আমরা মানুষের দেহে যা ঘটে সেইটা সম্পর্কে আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখো, আমি অলরেডি বলে ফেলেছিলাম এই যে তোমার মশকিটা আছে সেই মানুষের শরীরের দুইটা জায়গা খুব পছন্দ করে, একটা হচ্ছে লিভার এবং একটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে লিভারে যে মানে যে জীবনচক্র সম্পূর্ণ ঘটে এটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। আমরা জানি হেপা শব্দটা আসছে লিভার থেকে, তাহলে এইখানে যেটা সম্পূর্ণ হয় সেটাই তোমার হচ্ছে হেপাটিক সাইজোগনি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে সাইজোগনি নামটা কেন আসছে। খেয়াল করে দেখবা এখানে হচ্ছে মশকির মানে পরজীবীটার এমন একটা স্টেজ থাকে যে স্টেজে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয় এবং সেই দশাকে বলা হয় হচ্ছে সাইজন্ট দশা। যেহেতু এখানে সাইজন্ট দশা সম্পূর্ণ হয় তাই এটাকে হচ্ছে আমরা সাইজোগনিও বলে থাকি। আচ্ছা, এখন আরেকটা জিনিস যদি একটু খেয়াল করো দেখতে পাবা যে যদিও তার নাম হচ্ছে হেপাটিক সাইজোগনি, তার দুইটা নামকে বলা হয় একটা প্রি এরিথ্রোসাইটিক একটা এক্সো এরিথ্রোসাইটিক। এই জিনিসটা ভুল করা যাবে না, নামের মধ্যে তার এরিথ্রোসাইটিক থাকলেও প্রি এবং এক্সো এরিথ্রোসাইটিক কিন্তু হেপাটিক সাইজোগনির পার্ট। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এখন আমি এখানে যদি আরেকটা জিনিস একটু বুঝাই, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে তোমরা যদি খেয়াল করো এই চারটা ধাপ আর এই ধাপগুলা কিন্তু মোটামুটি কমন। ঠিক আছে, মোটামুটি কমন। আমরা একটু পর তোমাদেরকে একটা চিত্র দেখাবো এবং সেই আমি চেষ্টা করব চিত্র দেখায় দেখায় তোমাদেরকে একটু এই টপিকটা বুঝানোর জন্য। ঠিক আছে, চিত্র দেখায় দেখায় হচ্ছে টপিকটা বোঝানোর জন্য তোমরা ভালো হয় যদি একটা খাতা কলম নিয়ে বসতে পারো। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটা চিত্র দেখাতে চাই, তোমরা একটু আমাকে বলো। এত কিছু আমার টাস্ক হচ্ছে তোমাদেরকে একটু বুঝানো। এই চিত্রটা যদি দেখো খেয়াল করে দেখবা আমরা এইভাবে ভাগ করি। ঠিক আছে, এইভাবে ভাগ করি। তাহলে এই পাশেরটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। জাস্ট মাথায় রাখো একটা ম্যালেরিয়া মানে একটা মশকি যখন মানুষকে কামড়াবে তার শরীর থেকে হচ্ছে এই ধাপ, এটাকে বলা হয় হচ্ছে তোমার স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড ধাপটা হচ্ছে মানুষের বডিতে প্রবেশ করবে এবং সেইখান থেকে সেই মানে লিভার থেকে ছড়ানো ছিটানো বিভিন্ন রাসায়নিক উপাদানের আকর্ষণ পেয়ে, লিভার যেহেতু মানে মানুষের শরীরের রান্নাঘর বলতে পারো, রান্নাঘরে যেরকম খাবারের ঘ্রাণ থাকে লিভারেও কিন্তু অনেক রাসায়নিক পদার্থ তৈরি হয়ে ওইখানেও কিন্তু তার একটা আকর্ষণ থাকে। সে দৌড়াই হচ্ছে এই যকৃৎ কোষে আসে। ঠিক আছে, এই যে দেখো চার কোণে একটা সেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার যকৃৎ কোষ। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আপু মানে এই সাইজটাকে বলা হয় হচ্ছে মাকু আকৃতির, যে কেন স্পোরোজয়েডটা মাকু আকৃতির হয়েছে। একটা কথা একটু বলে রাখি, যে কোনো জিনিস যখন এরকম মাকু আকৃতির হয় তখন সে তার একটা চলন ক্ষমতা থাকে। সো খেয়াল করো মশা কামড়াচ্ছে এখানে, তাকে হচ্ছে মানে সাঁতার কেটে 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 লিভারের এখানে আসতে হচ্ছে। সো এই কারণে হচ্ছে স্পোরোজয়েডটাকে আল্লাহ বানিয়েছে এরকম মাকু আকৃতির। ঠিক আছে, তাহলে সেই মাকু আকৃতির স্পোরোজয়েড কোথায় চলে আসবে? যকৃতে চলে আসবে। এরপর যকৃতে চলে আসার পর যকৃতে যেহেতু অনেক বেশি হেভি একটা রান্নাঘরে অনেক খাবার দাবার থাকে, ঠিক তেমনি ভাবে সে যখন যকৃতে ঢুকে দেখবে যে এত এত খাবার দাবার, সে তখন কি করবে যকৃতের যত খাবার নিউক্লিয়াসটা খাওয়া শুরু করবে, খেতে খেতে নিউক্লিয়াস থেকে বিকৃত করে এক পাশে পাঠাই দিবে এবং সে কিন্তু সে লম্বা চওড়া শেপটাকে চেঞ্জ করে গোল্লু শেপড হয়ে যাবে। সেই গোল্লু শেপকে বলা হবে ক্রিপ্টোজয়েড। এই গোল্লু শেপের পরজীবীকে বলা হয় ক্রিপ্টোজয়েড এবং এর পরবর্তীতে সেই দিকে নিউক্লিয়াসটাকে বিকৃত করে দিল এবং সে খেয়ে দিয়ে মোটা হয়ে কি করলো? জনবসতি বিস্তৃত করলো। তার একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলা নিউক্লিয়াস সমৃদ্ধ একটা দশা হবে, যেই দশাটাকে আমরা বলি সাইজন্ট দশা। এবং খেয়াল করে দেখো এই সাইজন্ট দশা থেকেই কিন্তু এই ধাপের নামকরণ হয়েছে সাইজোগনি। এরপর খেয়াল করো এই যে নিউক্লিয়াসগুলো আছে প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে হচ্ছে সাইটোপ্লাজম জমা হবে, তখন সেই দশাকে বলা হবে
ক্রিপ্টোমেরোজয়েড এবং ততক্ষণে এও বড় হচ্ছে, যকৃৎটা ফুলে গেছে এবং এক পর্যায়ে সে ঠুস করে ফাটায়ে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো হচ্ছে বের করে ফেলবে। তাইলে দেখো প্রথমে ছিল স্পোরোজয়েড, এরপরে হইলো ক্রিপ্টোজয়েড, এরপর সাইজন্ট, এরপর ক্রিপ্টোমেরোজয়েড। এখন এই ঘটনাটাই আবার দেখো এই পাশ থেকে রিভার্স হচ্ছে। এইখানে ছিল তোমার ক্রিপ্টোজয়েড, এই ক্রিপ্টোমেরোজয়েডটা চলে আসছে এখানে ক্রিপ্টোজয়েডের জায়গায়। দেন সেকেন্ড ধাপ ছিল সাইজন্ট, এখানেও হয়ে গেল সাইজন্ট। সাইজন্টের পরে হয়ে গেল ক্রিপ্টোমেরোজয়েড, এখানে সাইজন্টের পর হয়ে গেল মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং একইভাবে মানে ওইখানে যে ঘটনাটা ঘটেছে আবার সে কি করলো, এই ক্রিপ্টোমেরোজয়েডটা গিয়ে নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে সেম ঘটনাটা রিপিট করলো এবং সে ভেঙে আবার নতুন ক্রিপ্টোমেরোজয়েড রূপে বের হয়ে গেল। ঠিক আছে, এবং এই পুরা ঘটনা ঘটাইতে তার সময় লাগে 7 থেকে 10 দিন, মানে বলতে পারো মোটামুটি 2 সপ্তাহ। এবং এতদিন পর্যন্ত সে কিন্তু একদম গোপন অবস্থায় বসে থাকে, সে কোনো লক্ষণ প্রকাশ করে না এবং এই সময়টা কিন্তু মোটামুটি তার সুপ্তা অবস্থার মধ্যেই চলতে থাকে। তাহলে আমাকে একটু বলো এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানিয়ে দাও। আমরা এখন হচ্ছে একটু প্রশ্ন দেখি। তাজরি ও রানা দুইজনই ভিন্ন ভিন্ন জীবাণু দ্বারা জ্বরে আক্রান্ত। তাজরির অণুজীবটি অকোষীয় এবং অণুচক্রিকাকে ধ্বংস করলেও রানার অণুজীবটি কোষীয় এবং লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। তাহলে এখানে তোমাকে বের করতে হবে তাজরির অণুজীবটি কি, রানার অণুজীবটি কি। ঠিক আছে, সবাই একটু গেস করতে করতে আমাকে অ্যান্সার জানিয়ে দাও। ঠিক আছে, এরপর দেখো ব্যাকটেরিয়ার কাহিনী আমরা এখন পড়বো না। সুপ্তাবস্থা বলতে কি বুঝায়? আমরা অলরেডি বলে ফেলেছি যে একটা জীবাণু শরীরের ভেতর প্রবেশ করে লক্ষণ প্রকাশ করার আগ পর্যন্ত যে সময়টা থাকে তাকে বলা হয় সুপ্তাবস্থা। আচ্ছা, এরপর দেখো তাজরিরটা কি ছিল, অকোষীয় আর অণুচক্রিকাকে ধ্বংস করে। তাহলে আমরা জানি যে অণুচক্রিকাকে ধ্বংস করে হচ্ছে তোমার ডেঙ্গি ভাইরাস, তাই না? তাহলে তাজরিরটা হচ্ছে তোমার কি, ভাইরাস। আর যেটা রানার সেটা কাকে ধ্বংস করে, কোষীয় এবং লোহিত কণিকাকে ধ্বংস করে। তাহলে এটা হচ্ছে তোমার ম্যালেরিয়া পরজীবী, তাই না? ম্যালেরিয়া পরজীবী। এখন খেয়াল করো রানার অণুজীবটি মানুষের যকৃতে যে জনন সম্পন্ন করে তার বিস্তারিত বর্ণনা করো। একটা জিনিস একটু খেয়াল করো, তোমাদের মধ্যে অনেকেই আছে এখানে বর্ণনা ওয়ার্ডটা দেখে সেই বিশাল কাহিনী লেখা স্টার্ট করবা। জাস্ট মাথায় রাখো তোমার কিন্তু লিখে 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 এত কাহিনী বর্ণনা করার টাইম নেই। তুমি সিম্পল এই চিত্রটা এঁকেই খাতার মধ্যে বর্ণনা করে দিবা। যদি তোমার মনে হয় হচ্ছে আঁকতে প্যারা হচ্ছে, জাস্ট এক পৃষ্ঠায় এটা আঁকবা, আরেক পৃষ্ঠায় এটা আঁকবা। ঠিক আছে? আচ্ছা, আর এরপর দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে পার্থক্য। তোমরা আমাকে কেউ কি বলতে পারবা প্রি আর এক্সোর মধ্যে পার্থক্য কিসে কিসে হইতে পারে? যেমন প্রথম ধাপটা কি ছিল? এক জায়গায় প্রথম ধাপ ছিল তোমার স্পোরোজয়েড, আর এক জায়গায় প্রথম ধাপ ছিল তোমার ক্রিপ্টোমেরোজয়েড। এক জায়গার শেষ ধাপ কি, আরেক জায়গার শেষ ধাপ কি? এক জায়গায় কয়টা চক্র সম্পন্ন হয়, আরেক জায়গায় কয়টা চক্র সম্পন্ন হয়? এক জায়গায় কতক্ষণ সময় লাগে, অন্য জায়গায় কতক্ষণ সময় লাগে? এইসব দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু লিখে ফেলতে পারো। আচ্ছা, তোমাদেরকে আমি একটু এমসিকিউ দেখাই। দেখো, আমাকে তোমরা অ্যান্সার করে দিবা। ম্যালেরিয়া জীবাণুর অযৌন চক্রের হেপাটিক সাইজোগনি মানব দেহের কোথায় সম্পন্ন হয়? এখানে অলরেডি যেহেতু হেপাটিক বলা হয়েছে, তোমরা একটু আমাকে অ্যান্সার করে দাও, আমিও একটু বলে ফেলি। ফুসফুসের সাথে কোনো সম্পর্ক নাই, বৃক্কের সাথে কোনো সম্পর্ক নাই। আছে কি? যকৃৎ আর লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায় হয় এরিথ্রোসাইটিক, তাহলে যকৃতে হবে হেপাটিক। আচ্ছা, পরের ব্যাপারটা দেখো, ম্যালেরিয়া জীবাণুর স্পোরোজয়েড দশা কোথায় সৃষ্টি হয়? একটা জিনিস একটু খেয়াল করো, সে মানুষের শরীরে স্পোরোজয়েড অবস্থায় আসছে, অলরেডি সে কিন্তু মশকি থেকে ওইটা মানে সৃষ্টি হয়েছিল, তাই না? তাহলে যকৃৎ, লোহিত রক্তকণিকা, রক্তকোষ কিছুই হবে না, এটা হবে হচ্ছে মশকির পাকস্থলীর বহিঃগাত্রে। আচ্ছা, সো আজকে যা যা পড়েছি আমাকে একটু বলে ফেলো সবার কি মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা হচ্ছে অনেক কিছু পড়ে ফেলেছি, আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে আমি আরেকবার
একটু রিভিউ করে দেই। ঠিক আছে, এই অংশটা হচ্ছে একটু রিভিউ করে দেই। হ্যাঁ, যে মানুষের, যেটা আমরা তখন মিস করে গেছি, যে মানুষের যকৃৎ এবং লোহিত রক্তকণিকায় হচ্ছে সে কোন জনন সম্পন্ন করে, অযৌন জনন সম্পন্ন করে, এবং এখানে একটা কি থাকে, সাইজোন্ট নামের হচ্ছে বহু নিউক্লিয়াস সম্পন্ন দশা থাকে। এই কারণে এটাকে আমরা সাইজোগনি বলি। এটা দুইটা ধাপ ছিল, যেটা যকৃতে করায় সেটাকে বলা হয় হেপাটিক, এবং যেটা লোহিত রক্তকণিকায় করে সেটাকে বলা হয়তো এরিথ্রোসাইটিক। ঠিক আছে, এরপর খেয়াল করো এখানে কোন বিজ্ঞানী হচ্ছে এই হেপাটিক সাইজোগনির বর্ণনা করেছেন। হেপাটিক সাইজোগনিকে আমরা দুইটা ধাপে ভাগ করেছিলাম, একটা প্রি এরিথ্রোসাইটিক। প্রি মানে কি, যে প্রি মানে প্রথমে না, তাহলে একদম সবার আগে যেটা সম্পন্ন করবে সেটা প্রি। আর এক্সো হচ্ছে একবার একটা কোষে ঢুকে আবার সেকেন্ড বার যেখানে ঢুকবে সেটা হচ্ছে এক্সো। এবং এখানে দেখো একটা সাইজোন থেকে 8,000 থেকে 20,000টা মেরোজয়ের সৃষ্টি হয়। এই সংখ্যাগুলা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এক্সোতে আমরা দেখেছিলাম যে লাস্টে কি ছিল, তোমার মেটাক্রিপ্টোমেরোজয়েট ছিল। ঠিক আছে, সেখানে আবার তোমার দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েট হয়, যেগুলো পিচ্চি সাইজ তাকে বলা হয় মাইক্রো, আর যেগুলো বড় সাইজ সেটাকে বলা হয় ম্যাক্রো। এই মাইক্রোগুলাই কিন্তু পরবর্তীতে তোমার আরবিসিকে আক্রমণ করতে যায়, আর ম্যাক্রোগুলো আবার সেই ঘুরে ফিরে লিভারে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা যদি দেখি, যে মশকি যে ছিল সেই মশকির লালা গ্রন্থিতে হচ্ছে তার স্পোরোজয়েড দশাটা থাকে। সে যখন কামড় দেয়, দংশন করে, স্পোরোজয়েডগুলা মানুষের শরীরে প্রবেশ করে এবং রক্তস্রোতের মাধ্যমে, কেমোট্যাক্সিস বললাম, যকৃৎ হচ্ছে রান্নাঘর, রান্না হচ্ছে রান্নার গন্ধে, কেমিক্যালের গন্ধে সে ওখানে চলে যায় এবং ওখানে আশ্রয় নেয়। ঠিক আছে, এরপর সে কি করে, স্পোরোজয়েডগুলা ছিল এরকম সঞ্চালনক্ষম, তার দৈর্ঘ্য কেমন ছিল, দেহ কেমন ছিল, তার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, সে মোটামুটি 30 মিনিটের মধ্যেই যকৃতে চলে আসে। এরপর সে কি করে, তার খাদ্য গ্রহণ করে হচ্ছে আকৃতিতে বড় হয় এবং এই সাইজের ক্রিপ্টোজয়েটে রূপান্তর হয়। পরে ক্রিপ্টোজয়েটগুলার চারপাশে হচ্ছে এরকম বহু নিউক্লিয়াস যুক্ত সাইজন্ট হয় এবং প্রতিটাতে নিউক্লিয়াস থাকতে পারে 1000 থেকে 1200টি। ঠিক আছে, এরপর সেই সাইজনগুলো যে ছিল প্রত্যেকটার চারপাশে তোমার কি হয়, সাইটোপ্লাজম জমা হয়, যেটাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট। ঠিক আছে, এবং এখান থেকে সে ভেঙে পরবর্তী চক্রটা সম্পন্ন করে। কয়টা তৈরি হয় দেখো, 8000 থেকে 2000টা মেরোজয়েট হচ্ছে তৈরি হয়। আচ্ছা, পরের ধাপ ছিল তোমার এক্সো এরিথ্রোসাইটিক। তাহলে ওইখান থেকে যে বের হইলো তারা পরবর্তীতে যখন লিভারে ঢুকবে সেটাকে বলা হবে এক্সো এরিথ্রোসাইটিক। এখানেও সেম সাইজন্ট দশা সম্পন্ন হয়। সাইজন্টের পর আবার সেই মেটাক্রিপ্টোমেরোজয়েট, মানে তার চারপাশে সাইটোপ্লাজম জমবে। এরপর হচ্ছে তারা আক্রান্ত যকৃৎ কোষকে ভাঙবে এবং বের হয়ে যাবে, এবং তার সাইজের উপর ভিত্তি করে দুইটা মেটাক্রিপ্টোমেরোজয়েট হয়। মাইক্রো হচ্ছে পিচ্চি, ম্যাক্রো হচ্ছে বড়, এবং মাইক্রোগুলা ছোট থাকে, এটা তো বলেই ফেললাম। মাইক্রোগুলা দেখো, ম্যাক্রোগুলা সেম আবার যকৃৎকে আক্রমণ করে, আর পিচ্চিগুলা হচ্ছে তোমার আরবিসিতে চলে যায়, এবং এখানে তোমার সময় লাগে কত, 7 থেকে 10 দিন। সো এতক্ষণ আমরা যা কিছু পড়েছিলাম সব কিছু এখানে আমরা ব্যাখ্যা করেছি, তাই না? এখানে মোটামুটি সবকিছু আমরা ব্যাখ্যা করেছি। আমাকে একটু জানিয়ে দাও, আজকের ক্লাসে আমরা এতক্ষণ ধরে যা কিছু পড়েছি তোমাদের মোটামুটি ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন থাকলে এখানে কমেন্ট সেকশনে করে দিতে পারো, আমি আশা করি হচ্ছে সবকিছু রিপ্লাই দিয়ে যাব। সো চলো আমরা আরেকবার হচ্ছে রিভিউ করে দেই যে আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কি কি পড়েছি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা হচ্ছে কি কি পড়েছি। তাহলে প্রথমে আমরা পড়েছি হচ্ছে তার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা, যেখানে আমরা হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য পড়বো। এরপরে হচ্ছে কয়টা প্রজাতি আছে, এর মধ্যে কয়টা প্রজাতি মানুষকে আক্রমণ করে সেই জিনিসটা পড়বো। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরজীবীর নাম, সে কি রোগ, মানে সে কোন অঞ্চলে থাকে, সে কি রোগ সৃষ্টি করে সেই রোগটার নাম, এবং কয়দিন পর পর জ্বর আসে, সেটা অনেক ইম্পর্টেন্ট। এরপর ম্যালেরিয়া কাকে বলে, ম্যালেরিয়া হলে কি লক্ষণ দেখা যায়, ভেক্টর কি, ভেক্টরের অবদান কি, কিভাবে ম্যালেরিয়াটা আবিষ্কার হইলো, বিজ্ঞানীদের অবদান তো অবশ্যই মাস্ট পড়তে হবে।
এরপর দেখো কোথায় থাকে, তার বাসস্থান কি, সে কি কি লক্ষণ প্রকাশ করে, প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ হয়, একদম ভ্যাগ সিমটমস। এরপর জ্বরটা কেমন হয়, জ্বর কিভাবে আসে, কতক্ষণ তাপমাত্রায় থাকে, কতক্ষণ থাকে, কিভাবে যায়। এরপর দেখো হচ্ছে একদম চূড়ান্ত পরিণতিতে, মানে যখন তার জ্বর হওয়ার পরও ট্রিটমেন্ট হইল না তখন কি কি কমপ্লিকেশন সৃষ্টি হয়, ঠিক আছে, তার লিভারে কি ক্ষতি হয়, তার স্প্লিনে কি ক্ষতি হয়, তার রক্ত শূন্যতা কেন দেখা যায়, সবকিছু আমরা অলরেডি জেনে গেছি। এরপর জীবন চক্রটা দেখলাম, মানুষে কি ঘটে, মশকিতে কি ঘটে, মানুষে অযৌন, মশকিতে যৌন। অযৌন জননে আবার দুইটা ধাপ, একটা হচ্ছে লিভারে হয়, একটা হচ্ছে তোমার আরবিসিতে হয়। লিভারে যে দুইটা চক্র হয়, একটাকে বলা হয় প্রি, মানে শুরুতে যেটা হয় সেটা প্রি, আর শেষে যেটা হয় সেটা এক্সো। প্রি আর এক্সোতে মোটামুটি সেম কাহিনী, ঢুকার পর হচ্ছে তোমার ক্রিপ্টোজয়েড, সেটা থেকে সাইজন থেকে হচ্ছে তোমার মেটা ক্রিপ্টোমেরোজয়েড, ঠুস করে বের হয়ে গেল, শেষ। তাহলে দেখো এটাকে আমরা যত কঠিন ভাবি এত কঠিন না। এখানে তোমরা সংখ্যাগুলা পড়বা, কোন ধাপে কতক্ষণ টাইম লাগে, কোনটার আকার আকৃতি কেমন, এবং সর্বশেষ হচ্ছে তোমাদের কি জানতে হবে, চিত্র আঁকা জানতে হবে। সো আমাকে একটু বলো আজকের ক্লাসে আমরা যা কিছু শিখেছি সবকিছু তোমাদের ক্লিয়ার কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা, এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন থাকলেও সেটা আমাকে অ্যান্সার করে দিতে পারো। এবং এই চিত্রটা তোমাদের সবার জন্য হোমওয়ার্ক থাকলেও আমাদের 10MS SSC HSC স্টুডেন্ট গ্রুপে সবাই সাবমিট করবা উইথ দিস ক্লাস রিভিউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি।